বেশি খারাপ লাগছে? হুম। ইমাদ এবার সোজা হয়ে শুয়ে পড়ল। পুতুলের জোরে জোরে শ্বাস নিঃশ্বাস টানার আওয়াজ পাচ্ছে সে। 2 মিনিট চুপ থেকে পুতুলের হাতটা ধরলো ইমাদ। পুতুল চমকে গেছে, পেছনে ফিরে হাতটা টান দিয়ে বোঝার চেষ্টা করলো এটা সত্যি নাকি ঘুমের ঘোরে ভুলভাল বুঝছে। পরে ইমাদের চাউনি দেখে বিষয়টা ক্লিয়ার হলো তার কাছে। ইমাদ যখন মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল, পুতুলের মনে হলো হাতটা ধরা বুঝি একেবারে নর্মাল একটা ব্যাপার, অথচ তার কাছে এটা অনেক কিছু। ইমাদের স্বাভাবিক ব্যবহারেও সে নিজে বুঝিয়ে দিল এটা সত্যি নর্মাল একটা ব্যাপার। ইমাদের স্বাভাবিক ব্যবহারে সে নিজেকে বুঝিয়ে দিল এটা সত্যি নর্মাল একটা বিষয়। এসব এসব ভেবে চোখ দুটোকে বন্ধ করে রাখার চেষ্টা করেও সে ব্যর্থ হয়েছে। কেউ যদি হাত ধরে রাখে সারাদিন কেন, জীবনেও ঘুম আসার কথা না। পুতুলেরও হয়েছে তাই। ইমাদ গভীর ঘুমে। পুতুল হাতটা ছাড়িয়ে উঠে বসলো। তার চোখে ঘুম নেই, সন্ধ্যা থেকে অনেক ঘুমিয়েছে সে, তাই হয়তোবা। ইমাদকে টপকে বিছানা থেকে নেমে গেল সে। রাতের নিস্তব্ধ পরিবেশটায় গা হিন হিন করছে। পাশে একজন পুরুষ মানুষ সঙ্গী হিসেবে থাকার পরেও মনে ভয় বাসা বাঁধছে। রাত এমন হয় কেন? অদ্ভুত চিন্তা মাথায় চেপে পুতুল বারান্দায় এসে থেমেছে। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দূরের লোকটাকে দেখা শেষে নিচের ফ্লোরে বসলো সে। ল্যাম্পপোস্টের আলোয় পুরো বারান্দা রঙিন হয়ে আছে। এবার রাতের তারাদের মেলা যেখানে বসে, ঠিক সেই জায়গাটার দিকে চেয়ে আছে সে আকাশে। কালো আকাশে কোটি কোটি তারার মেলা। এদের একটাকে যদি ছোঁয়া যেত, আমাকে যদি অপশন দেওয়া হয়, তাহলে আমি বলবো এদের মাঝের সবচেয়ে বড় তারাটাকে ছোঁয়ার কথা। অবশ্য শুকতারাকেও ছোঁয়ার ইচ্ছে আছে, যদিও এখন রাতের আকাশে শুকতারা নেই। শুকতারা থাকে ভোরের সময় পূর্বের দিকে। সেই তারাটা দিনের শুরুর ভালো লাগার সময়টাতে আকাশে আসে। তার সৌভাগ্য বলিহার। ভোরবেলার দৃশ্য দেখার মতন ভালো কিছু আর নেই। ইস, এখন যদি বৃষ্টি হতো। আর আপনি ভিজছেন? জ্বর খেয়েছেন কখনো? পুতুল মাথা তুলে তাকিয়ে দেখলো ইমাদ কোমরে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে ওর দিকে তাকিয়ে আছে। পুতুল কপাল কুঁচকে বলল, আমি জ্বর খাইনি, তবে মার খেয়েছি। তাহলে এবার জ্বরও খাবেন। উড়ে আসুন। এরকম ঠান্ডা ফ্লোরে বসে থাকা অপরাধ না, কিন্তু জ্বরের সময় বসে থাকা গুরুতর অপরাধ। হাত ধরুন আমায়। আমার ঘুম না ভাঙলে তো জানতামই না যে আপনি এখানে বসে উদ্ভট চিন্তা মাথায় করছেন। আসুন বলছি। এরকম বকছেন কেন? রোগীর যেটাতে ভালো লাগে, সে কমফোর্ট ফিল করে, তাকে সেটা দেওয়া উচিত, বুঝলেন? রোগী উল্টো পাল্টা জিনিস চাইলে তাকে ধরে কেন দিচ্ছে, এটা বুঝলেন? পুতুল মুখটা ফুলিয়ে উঠে দাঁড়ালো। অবশ্য ইমাদের হাতও ধরতে হয়েছে। ইমাদ আর অপেক্ষা না করে ওকে নিয়ে হাঁটা ধরলো। রাত এখন 11টা বাজে। পুতুলকে বিছানা অব্দি এনে হাত ছেড়ে দিয়েছে ইমাদ। তারপর একপাশে পা ঝুলিয়ে বসে বলল, কোনো মুভি দেখবে? ঘুম। না, ভালো লাগছে না। আচ্ছা, আপনি গান পারেন? না, আমার গলা ভীষণ খারাপ। গান গাইলে গাছের পাতা ঝরে যাবে, এত বিট ঘটে। জীবনেও আবদার করবেন এটা নিয়ে। একবার গান গেয়েছিলাম, পুরো স্কুল হেসেছিল সেদিন। কোন গানটা গেয়েছিলেন শুনি? বলে নিজেকে আবারও হাসির পাত্র করতে চায় না। পুতুল মুচকি হেসে শুয়ে পড়েছে। ইমাদ নড়ে চড়ে বসে বলল, আপনি গান পারেন? না, গান পারতেই হবে। এমন কোনো নিয়ম আছে নাকি? দেশে কি শিল্পীর অভাব? সেটাই, এত শিল্পী থাকতে আমরা কেন গান পারি না? বলেই মন খারাপ করে বসে থাকবো? হ্যাঁ। পুতুল মাথার নিচে হাত রেখে বলল, আমি কাল বাবার বাড়ি যাব, জামা কাপড় সব নিয়ে আসবো সেখান থেকে। কিছুই আনা হয়নি। আফসোস, আমি আপনাকে নতুন কিছু কিনে দিতে পারছি না। নতুন বউকে এসব দিতে হয়, আর আমি সেখানে ফার্নিচার কিনে ব্যস্ত সময় কাটাচ্ছি। নতুন বউকে এসব দেওয়া হয় তো পরে দেবেন। আমি পুরাতন হব না। যতদিন না আমার শাশুড়ি আমায় মেনে নিচ্ছেন, ঠিক ততদিন আমি নতুন বউ। ভালো, ঘুমান এখন। আমার ফোন এসেছে, মনে হয় বাবার কল। আসছি। ইমাদ চলে গেছে। পুতুলের মনে হলো তার পিঠের তলায় কিসের যেন খোঁচা লাগছে। পিঠটা উঁচু করে তলার থেকে ইমাদের সেই শার্টটা টেনে বের করলো সে। এটাকে ধরে ঘুমিয়েছিল। ভাগ্যিস ইমাদ দেখেনি, তা না হলে কি না কি ভাবতো কে জানে। বাঁচলাম। শার্টটা রাখতে গিয়ে পুতুল আবার থেমে গেল। কি মনে করে শার্টটাকে ওনার সাথে পেঁচিয়ে লুকিয়ে শুয়ে পড়লো পুনরায়। শার্টটার উপর সে ফিদা হয়ে গেছে। এটাকে হাত ছাড়া করা যাবে না। বাবা কেমন আছো? তোর মা যেমন রাখছে, সারাদিন ঘ্যান ঘ্যান করে মাথা খায় আমার। তোর কি আমার জন্য একটুও মায়া হয় না রে হিমাদ? তোর ভোলা ভালা বাবাটাকে রণচণ্ডী মায়ের সাথে একা বাসায় ফেলে চলে গেলি। এই তোর বাবার প্রতি ভালোবাসা? চা চেয়েছিলাম 9:30টার সময়, এখন 11:30 বাজতে চললো।
তোর মা চোখে শসা দিয়ে সোফায় উপর শুয়ে আছে। একবার পানি দেই তো চা পাতাটা দিতে ভুলে যাই, আরেকবার চা পাতাটা দিলে চা ঢালতেই ভুলে যাই। দুইবার চা বানানোর নাটক করে এখন আমাকে শুধু শুধু বসিয়ে রেখেছে। আমি শুধু বলেছিলাম আমার যদি পুত্রবধূ থাকতো তাহলে চা বানিয়ে খাওয়াতো, ব্যাস হয়ে গেল। মনে হয় না যেন বারুদে আগুন লাগাই দিছি। দাও দাও করে জ্বলে উঠল। শুরু হলো গালাগালি। সেসব পরে বলছি। আমি শুনলাম সে নাকি তোকে অনেক কিছু কিনে দিয়েছে। তাহলে আমার কথা হলো, এত ঢঙের কি আছে? ছেলেরে তুমি সোনায় মুড়িয়ে দেবে, খুব ভালো কথা। তাহলে বাসা থেকে বের করে দিছো কেন? তোর মা আসলে পাগল হয়ে গেছে, এটা চিকিৎসার প্রয়োজন। তা না হলে একটা সময় আমাকেও পাগল বানিয়ে দিবে। বাবা থামো, শুধু বলো কেমন আছো। মায়ের নামে বিচার দেওয়া ছাড়া আর কোনো টপিক নেই তোমার কাছে, না? তুই শুনতে চাস না সেটা বল। যাই হোক, কেমন আছিস? যার জীবন বাঁচাতে বিয়ে করেছিস সেই মেয়েটা কেমন? ভালো, পছন্দ করেই তো বিয়ে করলাম। কথা বলিয়ে দিস কালকে। এখন তো ঘুমাই, তাই না? হুম, তারও অনেক জ্বর। সে কিরে, ওষুধ খাইয়েছিস? না সারলে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাস। সালাউদ্দিন আছে না, তার চেম্বারে যাস। আমি বলে দিব ফোন করে। আরে ওসব কিছু লাগবে না, ঠিক হয়ে যাবে। বৃষ্টির সিজন তো, একটু আধটু এমনটা হবেই। তুই ঘুমিয়ে পড় তাহলে, কাল কথা হবে। ঠিক আছে। ইমাদ ফোন পকেটে ঢুকিয়ে রুমে আসলো। এরপর পানি খাবে বলে চলে গেল রান্নাঘরের দিকে। ফোনের ফ্ল্যাশ অন করে পানি খেয়ে পা টিপে টিপে রুমে ফেরত চলে এসে একবার পুতুলের দিকে আলো তাক করে আবার নিজের কাজে যেতে নিতেই কি মনে করে পুনরায় আবার তাক করলো পুতুলের হাতের সাথে পেঁচানো শার্টটা। ইমাদের ঠোঁটের কোণায় হাসি ফুটলো তা দেখে। তারপর আলো বন্ধ করে পুতুলের পাশে এসে বসলো সে। সিন থেকে কিছু ভাল লাগতো না, আর এই মেয়েটার বিন্দু পরিমাণ সবকিছু ভাল লাগে। দুটো মানুষকে দেখা দুরকম দৃষ্টিভঙ্গি। মন যাকে চায় তাকে দেখার দিকটাই আলাদা বুঝি। মা যদি ওনাকে মেনে নিতেন তাহলে প্রশান্তির নিঃশ্বাস ফেলতে পারতাম। ওখানে আমাদের দরকার মা বাবার, আর এখানে তাদের দরকার আমাদের। পরিবারটা দুটো পরিবারে ভাগ হয়ে গেল, এটা কি ভালো দেখায়? ভাবতে ভাবতে ইমাদ হাতটা নিয়ে পুতুলের কপালের উপরে রাখলো। জ্বর একটু হলেও কমেছে, কাল সকালে বোঝা যাবে দৌড় কত দূর। আপাতত কিছু বলা যাচ্ছে না। পরের দিন সকালে ইমাদ আগে উঠেছে। পুতুলের গায়ে ওর ওড়না জড়িয়ে দিয়ে রুম থেকে বের হলো সে। বাহির থেকে খাবার কিনে আনবে, নাস্তা বানানোর মন মানসিকতা নেই। শরীরটা ম্যাজ ম্যাজ করছে। পুতুলের অসুখ ছমাছে নাকি? হাত পা ব্যথা করছে হঠাৎ। আজ তো ব্যাংক অ্যাকাউন্টে লোনের টাকা চলে এসে যাওয়ার কথা। টাকা দিয়ে সব কিনতে হবে, আর শেষ সময়ে আমরা দুজন অসুস্থ হয়ে পড়ে আছি। আমার অসুখ নিয়ে হচ্ছে না, আমি রোগকে পাত্তা দিই না, তাই পাত্তা না পেয়ে রোগ বেশি সময় থাকে না। সামনের হোটেল থেকে 4টে পরোটা ভাজি ডাল হাতে হাঁটা ধরলো ইমাদ। উপর থেকে টমিজ আঙ্কেল সবটা দেখে ফোন করলেন মিসেস রনককে। খবর জানিয়ে দিয়ে রেলিং চেয়ারে বসে চায়ে চুমুক দিলেন তিনি। ওদিকে মিসেস রনক রেগে আগুন। তার ছেলে কিনা বউ থাকতে বাইরে খাবার খাচ্ছে। আমি কি তরকারি কিনে দিই না? আমি কি সব দিয়ে আসিনি? সে কোন সাহসে আমার ছেলেকে সকালে নাস্তা বানিয়ে দিল না? ইমাদের বাবা হাতের নিউজ পেপার নিচে নামিয়ে ভ্রু কুঁচকে বললেন, পুতুলের জ্বর, কাল ইমাদ বলেছিল আমায়। তোমায় মানা করিনি ইমাদের সঙ্গে কথা বলবা না? তুমি এখানে বসে ওর A to Z খবর রাখছো, আর আমি একটু কথা বললেই দোষ। তুমি সব করবা, আর আমি কিছু পারবো না। বেশি কথা বললে ওদের এখানে নিয়ে আসবো। ভুলে যেও না, ইমাদ আমারও ছেলে। এনে দেখাও, ডিভোর্স পেপারে সত্যি সত্যি সাইন করে দেব। দাও না, মানা করেছে আমি। পুতুল ঘুম থেকে উঠে ইমাদের শার্টটা ছোটাছুটি করে এক জায়গায় রেখে চলে এসেছে। তারপর ফ্রেশ হয়ে চুপচাপ বিছানার এক কোণে বসে আছে আপাতত। ইমাদ খাবারগুলো প্লেটে ঢেলে এক এক করে আনছে। পুতুলকে শুভ সকাল বলে ওর পাশে বসলো সে। পুতুল চোরের মতন পরোটা একটা হাতে নিল। ইমাদ বুঝতে পেরেছে পুতুল কেন এমন বিহেভ করছে। সে বুঝতে দিল না, কারণ এমনিতেও সারাদিন লজ্জা পেয়ে মুখটা লাল টমেটোর মতন করে রাখে। ইমাদ চুপচাপ খেয়ে চলছে। পুতুল ইমাদের হাসি দেখতে পেয়ে ঢোক গিলে প্রশ্ন করলো, ও কেন হাসছে? ইমাদ তো ভালো মানুষ, সোজা মানুষ, স্ট্রেট ফরওয়ার্ড। মুখের উপর বলে দিল সে দেখে ফেলেছে পুতুল তার শার্ট চেপে ধরে ঘুমিয়েছিল। কথাটা শুনে পুতুলের খাওয়া উঠে গেছে। রোবটের মতন ইমাদের দিকে তাকিয়ে আছে সে। ইমাদ বিছানা থেকে নিজের প্লেটটা হাতে নিয়ে নিল, বলল, আমি এখন অফিসে গেলে এই শার্টটাও চেপে ধরি, সমস্যা নেই, আপনার বেলায় সব না। পুতুল মুখটা ফুলিয়ে বলল, থাক,
আমাকে এত লজ্জায় ফেলছেন কেন আপনি? খুঁচিয়ে কি পাচ্ছেন? আপনি এরকম লজ্জা কেন পাচ্ছেন সেটাই তো বুঝলাম না। স্বামী স্বার্থ স্ত্রী নিতেই পারে, এতে কোনো বিধি নিষেধ নেই তো। জানি নেই, তাই তো নিয়েছে। কিন্তু আপনি হেসে কি বোঝাতে চান? হ্যাঁ, পুতুল কথাটা বলতে বলতে ইমাদের সামনে এসে দাঁড়িয়েছে কোমরে হাত দিয়ে। ইমাদ মিষ্টি করে একটা হাসি দিয়ে পুতুলের গাল টেনে দিয়ে চলে গেল। পুতুল গালে হাত দিয়ে ওর চলে যাওয়া দেখছে, তারপর নিজের মাথায় নিজে একটা বাড়ি দিয়ে বিছানায় এসে বসে পড়লো। হঠাৎ ইমাদের অফিস যাওয়ার কথা মাথায় আসতেই আওয়াজ বাড়িয়ে এসে বলল, আমার না জ্বর, আপনি আমায় একা রেখে অফিসে যাবেন? ইমাদ কথাটা শুনে দুষ্টুমি করে বলল, যাবো কেন? জ্বর তো কি হয়েছে, শুয়ে থাকবেন সারাদিন। মন চাইলে ভিডিও কল দেবেন, আমি আপনাকে আমার অফিস ঘুরে দেখাবো, কি খাচ্ছি না খাচ্ছি সেটা দেখাবো, আবার কলিগদের সঙ্গে মিট করিয়ে দেবো। থামুন, এই আপনার স্ত্রীর জন্য কেয়ার? আপনার বাবার কাছে বিচার দেব আমি। বিচার দিতে হবে না, মজা করলাম। আপনি আমার সঙ্গে যাবেন, কিন্তু আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আমি অফিস যাব। সারাদিন ওখানে থাকবেন, এরপর আসার সময় আমি আপনাকে ওখান থেকে নিয়ে আসবো। ভালো বুদ্ধি, মজা লাগবে অনেক। আমাকে 500 টাকা দিয়েন, কিছু কিনে নিয়ে যাব। ওসব আপনাকে ভাবতে হবে না। নতুন জামাইয়ের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ধারণা আছে আমার। ফ্রেন্ড কাশেমের বিয়ের পর ওর সঙ্গে শ্বশুর বাড়িতে ছিলাম 5 দিন, সব শেখা হয়ে গেছে। তাহলে ঠিক আছে, আমি রেডি হচ্ছি। এমন ভাবে বলছেন যেন বাসায় তার শাড়ি আর জামা কাপড় ধরে না। আজ টেনে টুনে যা পারেন সব নিয়ে আসবেন। জবে থেকে আপনাকে দেখেছি 2টা 3 পিস, আর আমার দেওয়া আরো 2 3 পিসেই দেখছি। শাড়িও কটা আনবেন, নতুন বউরা শাড়ি পরে থাকে। পুতুল দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, আমাকে শাড়িতে দেখতে ইচ্ছে হয়। তা কখন বললাম? চা হয়ে গেছে, ঢেলে আনছি, রেডি হন, যান। পুতুলকে নিয়ে ইমাদ এবার ওদের বাড়িতে এসেছে। পুতুল অনেক জোর করেও ইমাদকে বাসায় ঢোকাতে পারেনি, ওকে গেটের সামনে অব্দি দিয়ে চলে গেছে সে। পুতুল মন খারাপ করে বাসায় ঢুকলো। বাগানের চেয়ারে বসে আছেন বাবা, ফোনে কার সাথে যেন কথা বলছেন। কালাম তাকে চায়ের কাপ এগিয়ে দিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমাকে বিয়ে করতে না পারার কষ্ট তার চোখে দেখতে পাচ্ছি। বাবা একবারও তাকাননি আমার দিকে, হয়তো খেয়াল করেননি। ফোনে কথা বলার সময় বাবার আর বাহিরের দুনিয়ার খবর থাকে না। সোজা হেঁটে ভেতরে গেলাম। মা ডাইনিং টেবিলের পাশে একটা চেয়ারে বসে ডিম পোস্ট দিয়ে পরোটা খাচ্ছেন আর খালার সঙ্গে কথা বলছেন। খালাকে দেখে খুব খুশি হলাম। এই একটা মানুষ যিনি আমাকে বোঝেন। দৌড়ে তার কাছে গেলাম। মাও অবাক, সাথে খালাও। আমাকে পেয়ে তাদের আনন্দ আর ধরে না। তাদের উল্লাসে বাবা বাগান থেকে ছুটে এলেন। আমাকে দেখে তার ছুটে আসা স্লো হয়ে গেল। মুখটা গম্ভীর করে বললেন, তোমার বর কই? আমি বললাম তিনি অফিসে চলে গেছেন। বাবা আমাকে একবার বাগানে আসতে বলে চলে গেলেন, আবার কানে ফোন ঠেকিয়ে। মা আমার হাত ধরে বসালেন সোফায়, খালা বসলেন আরেক পাশে। দুইজনের একই প্রশ্ন, যার সাথে আমার বিয়ে হয়েছে সেই মানুষটা কেমন? আমি এক কথায় উত্তর দিলাম, প্রচন্ড ভালো। তারা আমার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুজনে। হঠাৎ মা আমার কপালে হাত রেখে মুখটা ফ্যাকাশে করে ছুটে গেলেন রান্নাঘরে। ঔষধি কিসব বানাবে। এটা মায়ের পুরনো অভ্যাস। অসুখ হলে ঔষধের পেছনে না দৌড়ে তিনি সময় ব্যয় করেন আয়ুর্বেদ বানানোয়। কোন এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 3য় স্থান অধিকার করেছিল মা। তার আয়ুর্বেদে কাজ দেয়। বাবার ভয়ে দোকান খুলে বসতে পারলেন না, তাই তার উপর বিশ্বাস আছে ভুলভাল কিছু বানাবেন না। খালা আমার হাত চেপে ধরে বললেন, বরের কথা বাদ, শ্বশুর শাশুড়ি ননদ ভাবি কে কিরকম? আমি জবাবে বললাম, পরিবারটা ছোট, 3 জনের পরিবার, ভালো মনের সবাই। খালা আমার দিকে আর চোখে তাকালেন, তারপর হনহনিয়ে রান্নাঘরের দিকে গেলেন। এই এক সমস্যা, আমি যদি কোনো কিছু ইঙ্গিত না করেও বলি তাও খালা ঠিক বুঝে যান। যাই হোক, বাবার সাথে কথা বলার দরকার, এই ভেবে বাগানের দিকে গেলাম। বাগানে আসা মানে মন ভালো হয়ে যাওয়া। দুজন লোক সকালে একবার আর বিকালে একবার ঝাড়ু দেয়। এত সুন্দর লাগে তখন। দুবার ঝাড়ু দেওয়ায় কারণ
হলো গাছগুলোতে ভরপুর। এই জায়গাটা শুকনো পাতার অভাব নেই। বাবার সামনের চেয়ারটার কোণা ধরে চুপচাপ দাঁড়িয়ে আছি। বাবা ফোনটা সবেমাত্র টেবিলের উপর রেখেছেন। কালামকে চা নাস্তা আনতে পাঠিয়ে দিলেন, তারপর আমায় বসতে বললেন। আমিও চুপচাপ বসলাম। বাবা সবার আগে প্রশ্ন করলেন, আমার স্বামী কি চাকরি করে? আমি তো বললাম একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। খুঁটিনাটি অনেক কিছুই জিজ্ঞেস করলেন, তারপর শেষে বললেন ভালোই পেয়েছি। অবশ্য আমি ইমাদের মা বাবার অমেল, এমনকি আমরা এখনো আলাদা থাকছি, এসব কিছুই বলিনি। কি দরকার তাদের সামনে ওনাদের ছোট করার? দু পরিবার এখনো মিললই না, আর আমি কিনা আগেই ঝগড়া বিবাদ তৈরি করব? চা চলে এসেছিল, কিন্তু বাবা খায়নি। আরেকটা কল এসেছে বলে উঠে চলে গেছে। আমি সোজা আমার রুমে এসে আলমারির ভেতর থেকে ফোনটা নিয়ে নিলাম। ইমাদ অফিসে গেলে তাকে কল করতে ফোন পাই না, এখন থেকে ফোন দেওয়া ইজি হয়ে যাবে। নিজের সব জামা কাপড় শাড়ি গুছিয়ে রেডি করে এক কোনায় রেখে দিয়েছি। দুপুর 12টা বাজে। উনি আসবেন কখন? এখানে মন বসছে না একটুও, তাকে মিস করছি বড্ড বেশি। পুতুল মাকে বলে দিয়েছে ইমাদ তার কথা শুনে না, যদি তাকে লাঞ্চের জন্য ডাকতেই হয় তাহলে যেন বাবা নিজে ডাকেন। তাই মা এবার খালাকে নিয়ে ছুটলেন বাবার রুমের দিকে। বাবা তখন আম গাছের পাতা দিয়ে দাঁত ঘষছিল। মা আর খালাকে দেখে পাতাটা ফেলে বললেন, কি অমন ব্যাকা হয়ে দাঁড়িয়ে আছে কেন তোমরা? আসলে শোনো না, নতুন জামাইটা অফিস থেকে ফিরবে, তাকে তো এখানে দাওয়াত দেওয়া উচিত, তাই না? একদম উচিত। তো তো মানে তুমি যদি ফোনে বলতে ছেলেটা লাজুক প্রকৃতির, আসতে চায় না, যদি তুমি ডাকো নিশ্চয়ই আসবে। ও, পুতুল মায়ের পেছনে দাঁড়িয়েছিল এতক্ষণ। বাবার এরকম স্বাভাবিক ব্যবহার দেখে মনটা খারাপ করে চলে আসলো সে। আজ যদি ইমাদ না খেয়ে যায় তাহলে আমি নিজেও খাবো না। যদি খাইতেও বসি গলা দিয়ে নামবে না। পুতুল এদিকে আয় একবার। বাবার আওয়াজ পেয়ে পুতুল ছুটে চলে আসলো। বাবা আরেকটা আম পাতা হাতে নিয়ে বলল, তোমার বরের নাম কি যেন? ইমাদ না? ওরা ডাকো, একসাথে লাঞ্চ করবো। কথাটা শুনে পুতুল অনেক খুশি হলো। খুশিতে নাচতে নাচতে এসে নিজের রুমে এসে ফোন হাতে নিয়ে ইমাদকে কল করলো। তখন দুপুর 1টা বাজে। ইমাদ ফাইলের পাতা উল্টাচ্ছিল বসে বসে। পুতুলের নাম্বার তার অজানা, তাই আননোন নাম্বার দেখে রিসিভ করেই সালাম দিল সে। আপনি কি ইমাদ হাসান অমি বলছেন? জি, আপনি কে? আপনার ওয়াইফের নাম কি পুতুল চৌধুরী? কেন, আপনি কে? পুতুল কোথায়? তাহলে শুনুন, বলুন। আমি পুতুল বলছি। মজা করছেন আমার সাথে? আমি তো ভয় পেয়ে গেছিলাম একেবারে। এটা কার নাম্বার? আমার নিজের, সেভ করে রাখুন। ফোন নিয়ে নিয়েছি। অফিস থেকে ফিরে এখানে লাঞ্চ করবেন। বাবা আপনাকে আসতে বলেছে। সত্যি তো? সত্যি। আচ্ছা, জ্বর ভালো হয়েছে আপনার? নিম পাতার পকোড়া খেয়ে জ্বর গিয়ে এখন মাথা ঘুরাচ্ছে। আসুন, সব বলবো, জলদি আসুন। ইমাদ এসেছে দুপুর 2:30টার সময়। পুতুল দরজা ধরে অপেক্ষা করছিল। অপেক্ষার যেন অবসান ঘটে না। ইমাদ জীবনে প্রথম একটা মানুষকে এত মিস করা হলো। সে কি আমায় মিস করছে, নাকি শুধু আমিই শর্টফট করছি? গেট খুলে ভেতরে ঢুকলো সবে। তাকে দেখে মনে হলো কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। নিজের অজান্তেই একগাল হাসি এসে গেল। ইমাদ কিঞ্চিত হেসে আমার সামনে দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বললেন। আমি মাথা নাড়িয়ে ভালো বললাম। সে বলল মুখ ধুবে, তাই আমার রুমে নিয়ে আসলাম তাকে। আলমারি থেকে তোয়ালে নিয়ে অপেক্ষা করছি আবারও। তিনি গেছেন মুখ ধুতে। তার গায়ের গন্ধ সারা রুম জুড়ে আছে, পাগল করে দিচ্ছে একটা মানুষকে বেশ অনেকক্ষণ যাবত। মিস করলে যখন সে এসে পড়ে তার গায়ের গন্ধটা তখন নেশার মতো কাজ করে। ইমাদ ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো পুতুল তোয়ালে ধরে চোখ বন্ধ করে রেখেছে। ইমাদ আস্তে করে এসে ওর হাত থেকে তোয়ালেটা নিয়ে নিতেই পুতুল চমকে পিছতে গিয়েই পড়ে যাচ্ছিল। খাটের সাথে ধাক্কা খেয়ে ইমাদ আরেক হাত ধরে ফেললো ওকে। পুতুল ঠিক হয়ে দাঁড়িয়ে সরি বলে এক দৌড় মেরেছে। ইমাদ ওর চলে যাওয়া দেখে মুখটা মুছে বিছানায় বসলো। পুতুলের রুমটা দারুণ। দারুণ বলতে বাবার একমাত্র মেয়েদের রুম যেমন হয় আর কি, গোলাপি রঙের।
তারা প্রজাপতি ফুল, ফল ফল, পাকুড় একটা জঙ্গল বানিয়ে রেখেছে রুমটাকে, হিজিবিজি করে রেখেছে। তবে বিছানাটা নরম একেবারে, ঘুম আসছে চোখ জুড়ে। আজকে খাটনি বেশি হয়েছে, একটু ঘুমালে বন্ধ হতো না। পুতুল আবার আসলো খাবার খাওয়ার জন্য ডাকবে বলে। এসে দেখলো ইমাদ ওর বিছানায় খুব সুন্দর করে ঘুমাচ্ছে। তার ঘুমন্ত চেহারা দেখে পুতুলের মুখের কথা হাওয়া। একটু একটু করে এগিয়ে এসে ইমাদের দিকে চেয়ে রইল সে। পুরো বাচ্চাদের মতো লাগছে, মন চায় গাল টেনে দিই, কিন্তু গাল টেনে দিলেই তো জেগে যাবে। এমনিতেও উনি সারাদিন আমায় লজ্জায় ফেলেন। পুতুল ফিসফিস করে বলল, শুনছেন, বাবা খেতে বসবে 2 মিনিট পর, আপনি কি বাবার সঙ্গে খাবেন না? ইমাদ সাথে সাথে চোখ খুলে তাকালো। পুতুল ভয় পেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে। ইমাদ উঠে বসে পড়ল। আমি ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। ঘুমানো ভালো ছিল, আপনাকে আর লজ্জা দিতে মন চাইছে না। পুতুল কথাটা শুনে চোরের মতো হেঁটে চলে গেছে। ইমাদ চুল ঠিক করে ডাইনিং এর পা রাখলো। বাবা তখন ভাতে হাত রেখেছেন। সালাম শুনে মাথা তুলে তাকালেন ইমাদের দিকে। সালাম নিয়ে ওকে বসতে বললেন। ইমাদ চুপচাপ চেয়ার টেনে বসলো। টেবিলে বিন্দু পরিমাণ জায়গা খালি নেই। মাছ, মাংস, সবজি, ডাল সবকিছুতে ভরপুর। ইমাদ ভাবলো পুতুলের বাবা অফিস নিয়ে হয়তো প্রশ্ন করবেন, কিন্তু তিনি তার উল্টোটা করেছেন। শুরুতেই বললেন রুই মাছের মাথাটা ইমাদকে দিতে। পুতুলের মা সেটাই করলেন। এরপর বললেন করলা ভাজিটা মজা হয়েছে, সেটাও দাও ওরে। ইমাদ খাবার মুখে দেওয়ার আগে পুতুলের দিকে একবার তাকালো। পুতুল বাবার পেছনে দাঁড়িয়ে আছে। বাবা খেতে খেতে বললেন, আমার কিছুর অভাব নেই, মেয়েকে কষ্ট করে বড় করতে হয়নি। বাপদাদার প্রচুর সম্পত্তি ছিল, মানে এত যে এখনো খাই আমরা। আমার নাতি পুতিও খেতে পারবে, কষ্ট ছিল না। কষ্টের দিন শুরু হলো যেদিন ওকে বিয়ে দেবো বলেছি, সেদিন থেকে। আমার মেয়ের গায়ে আমি জীবনে হাত তুলিনি, সেই আমি ওর গায়ে রাগের জোরে হাত তুলেছিলাম ওই দিন। মেয়ে কি করলো, আবার মানুষের ধুলোয় মিশিয়ে পালিয়ে গেল। তোমাকে বলতে লজ্জা হচ্ছে, কি ভাবো আমাদের নিয়ে কে জানে। আঙ্কেল, পুতুল পালিয়ে গিয়ে আমার কাছে ছিল এতদিন। কথাটা শুনে বাবার চোখ লাল হয়ে গেছে। মুখে কথা নেই। পরের লাইন শোনার জন্য মনটাকে শক্ত করছেন তিনি। হাত মুঠো করে রেখেছেন। ইমাদ পুতুলের দিকে এক নজর তাকিয়ে বলল, পুতুলকে আমি চিনতাম না, আর সেও আমায় চিনত না। ওকে আমি বাঁচিয়েছিলাম সেদিন, আমার সামনে এসে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ওকে আশ্রয় দিয়েছিলাম আমি, ব্যাস এইটুকুই। অচেনা একটা মেয়েকে আশ্রয় কয়জনে দেয়, ভালো করেছো। আমি তো ভাবলাম হয়তো তুমি আর ওর আগের সম্পর্ক ছিল। যাই হোক, মেয়ে পালিয়ে যার কাছে গিয়ে থেকেছিল তার সাথে ওর বিয়ে হয়েছে, এটা ভালো কথা। খাও, বেশি করে খাও। ছেলে মানুষ এরকম পাতলা হলে ভালো লাগে না। যদিও তুমি মোটামুটি আছো, কিন্তু এই মোটামুটিতে হবে না। স্বাস্থ্যই সকল সুখের মূল, বুঝলে? আমার মতো আসাদের মতো খাও বেশি করে। শরীর স্বাস্থ্য ঠিক থাকলে নিজের মধ্যে আলাদা ভাব আসে। আচ্ছা পুতুলের আম্মু, আসাদ কই? ও তো কাজে বেরিয়েছে, এখনো আসেনি। রাতে আসবে মনে হয়। আসাদ থাকলে তোমার সঙ্গে কথা বলে দেওয়া যেত। আচ্ছা, পরে আরো সময় পাবে কথা বলার। না আঙ্কেল, আসাদ ভাইয়াকে আমি অনেক আগে থেকেই চিনি, উনিও আমাকে চেনেন। তাই নাকি? তা কি করেছিল? বাবা আমি বলছি, এরে আমি চিনি। রোডে একটা মেয়েকে কিস করার সময় দেখেছিলাম। এরে চিনবো না? খুব ভালো মতোই চিনি। ইমাদ মুচকি হেসে বলল, যে মেয়েটাকে কিস করতে দেখেছিলেন সে আপনারই বোন। যদিও ওটা কিস ছিল না, অ্যাক্টিং করছিলাম, আর সাইমনের থেকে রক্ষা পেতে আর কি। বাবা খিলখিল করে হেসে ফেলেছেন। কোনো মতে হাসি কাবু করে ইমাদের দিকে তাকিয়ে বললেন, তোমাকে দেখে মনে হয় না তুমি এত দুষ্ট। যাদের ভাই এত অভিনয় করলা, আজ তারাই তোমার সামনে দাঁড়িয়ে আছে। আচ্ছা আয় বস, তুই রাতে আসবি? কাজ জলদি শেষ হয়ে গেল তাই চলে আসলাম। তুমি না পুতুলকে আর কখনোই বাসায় জায়গা দিবা না? তাহলে ও এখানে কি করে? এমন লাই দিয়ে দিয়েই তো মাথায় উঠিয়েছ, বলো তো। অতীত মনে রেখে জীবনে আর কি হবে, বরং অতীত ভুলে গেলে নতুন কিছু আসে। আমিও তাই চাই। খাওয়া শেষে ইমাদ পুতুলের রুমে ঘুমাতে একটু শুয়েছিল। পুতুল জায়গাতে গিয়েও পারেনি। মা মানা করে বলেন আজ এখানে থেকে যেতে। সন্ধ্যার সময় মাগরিবের আজান দিতেই ইমাদ জেগে গেছে। চোখ ডলতে ডলতে উঠে বসে মাথার চুলগুলো ঠিক করলো সে। সব ঝাপসা মনে হচ্ছে, মাথা ঘুরছে। বেশি ঘুমালাম নাকি? ইমাদ হাতের ঘড়ির দিকে তাকিয়ে চমকে বিছানা থেকে নেমে গেল তাড়াহুড়ো করে। এত দেরি কি করে হলো? মা আজকে আপনাকে থাকতে বলেছেন, তাই আর জাগালাম না। ইস, এত কেন ঘুমালাম? আজ ব্যাংকে যাওয়ার কথা ছিল তো। কাল যাবেন, নামাজ পড়ে নিন, আমি চা আনছি। পুতুল চলে গেল। ইমাদ কপাল টিপতে টিপতে ওয়াশরুমে চলে গেছে। পুতুল মুসকি মুসকি হাসছে আর চা বানাচ্ছে। তার হাসির রহস্যে লুকিয়ে আছে তার পরনের কমলা রঙের শাড়ি, হাতে সোনালী রঙের চুড়ি, যদিও স্বর্ণের না, সিটি গোল্ডের।
চুল খোলা, এত সেজে লাভ হলো না। ইমাদ খেয়ালই করেনি, তাও মুখে হাসি ফুটেছে, কারণ চায়ের কাপটা নিতে গেলে এসে নিশ্চয়ই খেয়াল করবে। এই ভেবে মুখ লাল হয়ে আসছে পুতুলের। চায়ের কাপটা নিয়ে রুমে ফিরে আসলো। ইমাদ বিছানায় বসে ফোন দেখছিল। পুতুল ওর কাছে বসে চায়ের কাপটা এগিয়ে ধরলো। ইমাদ শুধু চায়ের কাপটার দিকে তাকিয়ে সেটা নিয়েছে। পুতুলের মেজাজ চড়ক গাছ, রাগে কটমট করছে বসে বসে। ইমাদ চায়ের চুমুক দিয়ে উহু করে উঠল। চা একেবারে গরম। এটা বলে পুতুলের দিকে তাকালো সে। পুতুল রেগে মেগে হাত দুটো উঠিয়েছিল ইমাদের কলার টেনে ধরবে বলে। ঠিক সে সময় ইমাদ ওকে দেখলো, সে বলল, রাক্ষসী রানী কটকটি সাজলেন? আচ্ছা, আপনি ফান ছাড়া কিছু জানেন না? আমি ভাবতাম আপনি সবসময় সিরিয়াস, কিন্তু আপনি বলায় বুঝলাম আমি একজন ফান করা মানুষ। আসলে আমি কি বলতে পারবেন? জানি না, কাঁচা কলা খান বসে বসে। পুতুল উঠে চলে যাওয়া ধরতে ইমাদ শাড়ির আঁচলের এক কোণা ধরে ফেললো মুঠোবন্দি করে। পুতুল থেমে গিয়ে পেছনে তাকালো। ইমাদ সঙ্গে সঙ্গে আঁচলটা ছেড়ে দিয়ে বলল, আপনি চা খাবেন না? আমি এত দেরিতে চা খাই না, অনেক আগেই মায়ের সাথে খেয়ে ফেলেছি, আপনাকে এত ভাবতে হবে না। পুতুল চলে গেল। ওখান থেকে বাইরে যাওয়ার পর ওর মনে আসলো তার রুম থেকেই সে চলে এসেছে, চেঞ্জ করবে তো সেখানেই। তাই পুনরায় আবার গেল রুমে। আয়নার সামনে দাঁড়িয়ে কষ্টের নিঃশ্বাস ফেলে চুলগুলোকে খোপাতে বন্দি করে ফেললো। বাহিরের বাগানে ব্যাঙ ডাকছে। বৃষ্টির জন্য মাথার উপর ফ্যান চলছে খুব জোরে, তাও মেজাজ বিগড়ে আসছে। বাতাসের অভাবে না, কারোর প্রশংসার অভাবে। চুল বেঁধে এবার ব্যাগ থেকে একটা থ্রি-পিস নিল পুতুল। ইমাদ সব খেয়াল করছে। সেটা হাতে পুতুল হনহনিয়ে ওয়াশরুমের দিকে যাওয়া ধরতে ইমাদ বলল থামতে। আবার কি? এইভাবেই থাকুন না, সুন্দর লাগছে। থাক, জোর করে বলতে হবে না। জোর করে শাড়ি পরিয়ে রাখতে তো পারবো নাকি? সেটাও পারবো না। কোনটা? আপনি চাইলে সব পারবেন, কিন্তু আপনি করবেন না, কারণ আপনি তো একটা একটা ছাগল। এক এক ছাগল আছে। থাকার বলতে হবে না। মিসেস রওনক যদি শোনে যে তার একমাত্র ছেলেকে আপনি ছাগল বলেছে, আপনাকে তরকারি দেওয়া বন্ধ করে দেবে। আমার বাসায় তরকারির অভাব নাই, বাবার সাথে সুসম্পর্ক গঠন হয়ে গেছে, প্রতিদিন শাকসবজি আসবে বাসায়। আমি ছাগল হলে আপনি কি জানেন? কি? বলদ। বলক্রমে ছাগলের সঙ্গে বলদের বিয়ে হয়ে গেছে, ভবিষ্যতে তাদের বাচ্চা হবে গরু। কি জোশ না? পুতুল হাত মুঠো করে কসলাতে কসলাতে বলল, আপনি আজ বেশি উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছেন, ভালো হচ্ছে না কিন্তু। চুপচাপ শুয়ে থাকুন এখানে, সারাদিন টই টই। আপনার না জ্বর? পুতুল ইমাদের পাশে এসে বসলো চুপচাপ। হাতের চুড়িগুলোকে কয়েকবার ঝাঁকিয়ে নিজের ফোন হাতে নিল। ইমাদের দিকে তাকাচ্ছেও না, কিছু বলছেও না। ইমাদ তার ফোন রেখে পুতুলের এক্সট্রিম লেভেলের ভাব সব দেখছে। কি ভাবটাই না দেখাচ্ছে, যেন সে কোনো মন্ত্রীর আত্মীয় লাগে। ফোন টিপছেই তো টিপছে। ইমাদ খেয়াল করলো ফোন উল্টো করে ধরে টিপছে সে। ইমাদ পিক করে হেসে দিয়ে পুতুলের হাত থেকে ফোনটা নিয়ে ঠিক করে ধরিয়ে দিল। পুতুল লজ্জায় মনে হয় আজ মরেই যাবে। ইমাদ হাসি থামিয়ে বলল, ভাব দেখাতে হলে ভাব দেখানোর কারণগুলো অর্জন করতে হয়, বুঝলে বাবু? আমি বাবু না, ঠিক আছে? আমার ফোন উল্টে ধরলেও সেম কাজ হয়, তাই মাঝে মাঝে ইচ্ছে করেই উল্টো ধরি। কথাটা বলে পুতুল গেমস খেলায় মন দিয়েছে। ইমাদ ওর দিকে এক চাউনিতে মগ্ন। পুতুলকে শাড়িতে প্রথম দেখছিল খোকনের এঙ্গেজমেন্টে যাওয়ার সময়, তারপর বিয়ের দিন, এরপর আজ। আজকে হয়তো এমন করে তাকানো পুতুলকে শাড়িতে বেশি ভালো লাগে। ইস, সে যদি সব সময় শাড়ি পরে থাকতো। এই জন্য বুঝি বলা হয় শাড়িতেই নারী। নারীর সাথে শাড়ি জড়িয়ে আছে আশ্রয় পৃষ্ঠে। মনে হয় শাড়ি তৈরি হয় নারীদের রূপ মূল্যবান। মনে হয় শাড়ি তৈরি হয় নারীদের রূপ লাবণ্য অধিক বাড়িয়ে দিতে। শাড়ি পরলে তুমি কালো হও কিংবা শ্যামলা নতুবা ফর্সা, তোমাকে ভালো লাগবেই। ছেলেরা পাগল হয়ে যাবেই। শুধু একটিবার প্রাণ ভরে দেখার নেশা তাকে ধরে রাখবে, যতক্ষণ শাড়ি পরা রমণী চোখের সামনে থেকে চলে না যায়। পুতুলকে শাড়িতে দেখেছিলাম ঘুম থেকে হঠাৎ 4টার সময় জেগে যাওয়ার পরে। এক ঝলক তাকে দেখে আবারও ঘুমে তলিয়ে পড়েছিলাম। কিন্তু আমার বেশ মনে আছে তাকে আমি দেখেছি। কমলা রঙের শাড়ি আর সাথে খোলা চুল, আমার চোখ ছোটকে কয়েক সেকেন্ডের জন্য থমকে রেখেছিল। এই জিনিসটা ভাবুক। কি হলো বলুন তো? এতক্ষণ ভুলেও তাকাচ্ছিলেন না, আর এখন ড্যাব ড্যাবে চোখে চেয়ে আছেন। রাক্ষসী দেখলেন নাকি? পরি দেখলাম। কেন দেখতে পারি না? অবশ্যই পারেন, তবে আমাকে দেখতে হলে মন থেকে প্রশংসা করতে হয়। আমি প্রশংসার পোকা। প্রশংসা শুনলে
আমার আর কিচ্ছু লাগে না, গলে পানি হয়ে যায় একেবারে। তার মানে আপনার দুর্বলতা জেনে গেলাম। আপনাকে আয়ত্তে আনতে হলে আগে গাড়ি গাড়ি প্রশংসা করতে হবে, তাই তো?